আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনের যে ফিজিক্সের যে প্রশ্নটা আসছে এমসিকিউ সেটা নিয়ে সলভ করব। তো এর আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যায় ভিত্তিক 2001 থেকে 2023 সাল অর্থাৎ সর্বোচ্চ প্রশ্ন সলভের সিরিজ কিন্তু আমি অধ্যায় ভিত্তিক দিয়েছি আমার এই চ্যানেলে এবং আমার পেজে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের 24-25 সেশনের যে অংশটুকু আসছে ফিজিক্সে সেটা সলভ করব। এই সেশনে ফিজিক্সে তুলনামূলকভাবে একটু জটিল প্রশ্ন আসছে, কোশ্চেনগুলো সলভ করতে গেলেই বুঝতে পারবা একদম কনসেপ্ট থেকে আসছে। ঠিক আছে, তো দেখো যে প্রথম যে প্রশ্নটা একটু আমরা খেয়াল করে দেখি, যে বলছে কি নিচের কোনটি এ থেকে ই পর্যন্ত, ঠিক আছে, বিন্দু পর্যন্ত একটি দোলকের ববের ত্বরণ সবচেয়ে ভালো মতো চিত্রায়িত হয়। ঠিক আছে, ত্বরণের কথা বলছে। ঠিক আছে, ত্বরণের কথা বলছে। ওকে, এই যে ত্বরণের কথা যদি বলে, এটা হলো এ, একটু খেয়াল করে দেখো, এ থেকে ই। এ হলো আমাদের, আমরা যদি একটা চিত্র আঁকাই তাহলে বুঝতে পারবো সুন্দর করে, যে ধরো আমাদের এটা যদি এ হয়, এটা ই। ঠিক আছে, এইভাবে আমাদের ঝুলতেছে। এই অবস্থাটা কি বলতো? এই অবস্থা হলো আমাদের সাম্যাবস্থা, x = কত, 0। এই অবস্থা কি আমাদের সাম্যাবস্থা। তো এই এ থেকে ইর মধ্যে ত্বরণের যে সবচেয়ে ভালো মতো চিত্র, মানে এগুলো 4টা চিত্র দেওয়া আছে, কোনটা ত্বরণের সবচেয়ে ভালো মতো চিত্র। দেখতেই পাচ্ছ, এদিকে গেল কি আমার x বাড়তেছে, এদিকে গেল কি x বাড়ে, তাই তো। তো তোমরা জানো x এর সাথে ত্বরণের কি সম্পর্ক বলতো? ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সমানুপাতিক। x এর সাথে ত্বরণের সম্পর্ক কি? সমানুপাতিক, অর্থাৎ ঋণাত্মক দিকে সমানুপাতিক, কিন্তু দিকটা কি ভিন্ন। x এর সাথে ত্বরণের সম্পর্ক সমানুপাতিক, কিন্তু আমার দিকটা কি বলতো? বিপরীত দিকে, অর্থাৎ x এই দিকে বাড়লে x এর দিকটা এই দিকে হলে ত্বরণের দিকটা কি এই দিকে। ওকে, তাহলে একটু চিত্রগুলো যদি আমরা খেয়াল করে দেখি, কোনটা হবে বলতো? এখানে কোনটা হবে অ্যান্সার? একটু খেয়াল করে দেখো, এই যে প্রথম চিত্রটা আমাদের এই যে এই বরাবর দিছে, এই বরাবর আমাদের দেখাইতেছে, মানে নিচের দিকে সবগুলা, তো এটা তো আর হবে না। তারপরে দেখো আমাদের এটার ক্ষেত্রে দেখো, এখানেও আমাদের এই বরাবর, মানে এই সবগুলো ডিরেকশন এই বরাবর, তাহলে এটাও হবে না। আবার এখানে দেখো যে এই সি নাম্বারের ক্ষেত্রে যদি আমরা দেখি, সি নাম্বারের ক্ষেত্রে ত্বরণের এই যে দিকটা দেওয়া আছে, এটা কিন্তু ত্বরণের ডিরেকশনটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের এই দিকে সরণ হলেও ত্বরণের দিকটা কি এইদিকে, এদিকেও ক্ষেত্রে কি ত্বরণের দিকটা কি এদিকে, এই পজিশনেও ত্বরণের দিকটা কি এদিকে, এই পজিশনে ত্বরণের দিকটা কি এদিকে, অর্থাৎ এই যে সাম্যাবস্থার দিকে। তাহলে সি নাম্বারের ক্ষেত্রে দেখো, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা কিন্তু আমাদের মোটামুটি একদম এই যে এই কনসেপ্টের সাথে মিলে যায়। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলতো? সি হবে। অ্যান্সার কি হবে? সি। অ্যান্সার হবে কি বলতো? সি। ওকে, অ্যান্সার হবে কি? সি। ডির ক্ষেত্রেও দেখো, ডির ক্ষেত্রেও আমাদের উপরের দিকে দেখাইছে সবগুলো, তো ডিও হবে না। তাহলে আমাদের কি বলতো? সরণের সাথে ত্বরণের সম্পর্ক কি? সমানুপাতিক, কিন্তু বিপরীত দিকে। এজন্য আমাদের সি নাম্বার অ্যান্সার, একদম কনসেপচুয়াল। তারপরে দেখো কি কোশ্চেন বলছে, এটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন। বলছে কি এখানে, যে একটি পোস্ট অফিস বক্সের চতুর্থ বাহু এস এ, মানে চতুর্থ বাহু যে এস আছে, সেই এস এ কি বলতো? এস এ আমাদের এখানে 1 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে, কয় মিটার? 1 মিটার। হ্যাঁ, 1 মিটার আমাদের দৈর্ঘ্য আছে, আর প্রস্থ আছে কত? 1 × 10⁻⁻6 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একই ধাতুর দুটি তার সমান্তরালে যুক্ত করা হলো। অর্থাৎ চতুর্থ বাহুতে আমাদের এই যে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের দুইটা বাহু কি বলতো? সমান্তরালে, দুইটা আমাদের কি, হ্যাঁ, দুইটা তার আমাদের কি সমান্তরালে যুক্ত আছে, দুইটা তার যুক্ত আছে কিসে? সমান্তরালে। ওকে, এখন পি বাহু থেকে পি রোধ দেওয়া আছে, ভালো কথা। আবার কিউ এর রোধ দেওয়া আছে, এটা কিউ এর রোধ, এবং আর এর রোধ আমাকে দেওয়া আছে। ঠিক আছে, আর এর রোধও কিন্তু আমাকে দেওয়া আছে। আর এর রোধ যদি দেওয়া থাকে, তাহলে আর এর রোধের মান কত বলতো? এখানে 2000 ওহম। ওকে, তো রোদের প্লাগ উঠালে গ্যালভানোমিটার শূন্য হয়, শূন্য বিক্ষেপ দেয়, গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপ দেয়। তার মানে কি বলতো? এটা শূন্য বিক্ষেপ দিচ্ছে, মানে কি বলতো? আলটিমেটলি আমাদের সাম্যাবস্থায় আছে। উপাদানের আপেক্ষিক রোধ কত? ওকে, দেখো তোমাদের এখানে একটু খেয়াল করতে হবে, এই জায়গাটায় অধিকাংশ শিক্ষার্থী যদি কোশ্চেন করে, দেখবে এ নাম্বার অ্যান্সার দিয়ে আসছে, কিন্তু এ নাম্বার কিন্তু হবে না। কোনটা হবে সেটা একটু আমরা খেয়াল করে দেখি। তো আমরা জানি যে এইখানে P/Q = কত? R/S। তো এখান থেকে আমরা যদি এসটা বের করি, এস বের করলে এস = কত হবে বলতো? QR/P। ঠিক আছে, QR/P। কিউ এর মান কত দেওয়া আছে এখানে? PQ। ঠিক আছে, কিউ এর মান দেওয়া আছে 10, আর এর মান দেওয়া আছে কত? 2000, আর পির মান দেওয়া আছে কত? 1000। তাহলে আমরা কি করতে পারি দেখো, একদম ইজিলি 0 0 কাটিয়ে দিতে পারি। এই 0, এই 0, এই 3 0 যদি আমি কাটি, তাহলে 3টা 0 কাটলে কত হবে বলতো? এখানে 20 হয় না? এখানে কি হয়? 20।
এই জায়গায় 20 হলো আমাদের কি এস, এই জায়গায় এই যে চতুর্থ বাহুতে যে এস, এই এস যে 20, এখন এই 20 কি আমাদের আছে, বলছে কি যে তারের উপাদানের আপেক্ষিক রোধ কত, মানে এখানে যে তারটা ব্যবহার করছে, এখানে চতুর্থ বাহুতে শুধুমাত্র কিন্তু একটা তার ব্যবহার করা হয় নাই, চতুর্থ বাহুতে ব্যবহার হয়েছে কয়টা তার বলতো, চতুর্থ বাহুতে ব্যবহৃত হয়েছে 2টা তার। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি যদি একটু তোমাদেরকে চিত্র আঁকায় বোঝাই তাহলে তোমার বিষয়টা ক্লিয়ার হবা। ধরো এটা আমাদের পি, এটা যদি এস হয়, এখানে 2টা তার আছে, এখানে তার আছে কয়টা বলতো, 2টা। ওকে, আর এই বরাবর আমাদের কি আছে, গ্যালভানোমিটার আছে, তো গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপ দিছে। সো এইভাবে আমাদের ব্যাটারি ধরো যুক্ত আছে, তোমরা হুইটস্টোন ব্রিজ যেভাবে করছো। এইখানে দেখো এটা হলো আমাদের কত, এটা এস প্রাইম ধরো, এটাও এস প্রাইম ধরো, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো, ধরো এটা পি, এটা কি আমাদের কিউ, এটা আর, মনে করে এস। ওকে, এখন পি কিউ আর যাই হোক না কেন, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, এই 2টা মিলা তুমি কি পাইছো বলতো, 20 পাইছো। এই 2টা মিলে আছে কি আমাদের এস না, কিন্তু চতুর্থ বাহুতে আমাদের যে তারটা আছে, সেই তার কিন্তু 2টা আছে, সমান্তরালে আছে, ঠিক আছে। আর আমাদের এখান থেকে সূত্র থেকে আমরা পাইলাম কত, এই যে 20 ওহম। তাহলে এই 2টা সমান্তরালের যে তুল্যরোধ সেটা কত হবে, 20 ওহম। তাহলে 2টা সমান্তরালের তুল্যরোধ কত হবে এখানে বলতো, এখানে 2টা সমান্তরাল তুল্যরোধ কত হবে, সমান্তরাল তুল্যরোধ কত, এস বাই 2 না, যেহেতু সমান একই রোধ, একই রোধ হলে কি, তাহলে আমাদের সমান্তরাল থাকলে কি হয় বলতো, ওই রোধ বাই 2, তাহলে এস প্রাইম বাই 2 ইজ ইকুয়াল টু কত হবে বলতো, এইটার মান না এটা। তাহলে এখানে এস প্রাইম আসতেছে কত বলতো, 40 ওহম। এই জায়গাটাই আমাদের সবাই ভুল করে। তাহলে আমাদের দেখো চতুর্থ বাহু রোধ কত বলতো, এস প্রাইম, চতুর্থ বাহু রোধ কত, এস প্রাইম। এখন তোমরা জানো যে আপেক্ষিক রোধ রো ইজ ইকুয়াল টু কত, আর এ বাই এল, ঠিক আছে, আর এ বাই এল, কারণ রো ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, তো এখান থেকে রো ইজ ইকুয়াল টু কত, আর এ বাই এল। তাহলে আর এর মান কত, এখানে চতুর্থ বাহু রোধ কত হয়েছে বলতো, 40। চতুর্থ বাহু মানে এই যে একটা তারের, আমাকে তার তো চাইছে তাই না, তাহলে একটা তারের, এই তারের রোধ কত বলতো, এই তারের তোমার এই তারে এখানে রোধ 40, এখানে রোধ 40, 40 তোমার কি হয়েছে, সমান্তরাল হলে কত হয়, 20 হয়। তো এখানে 2টা মিলা এই চতুর্থ বাহুর যে রোধ সেটা তুমি পাইছো কত, এস, কিন্তু তোমাকে বের করতে বলছে কি তারের না, তাহলে তারের তোমার এই পাশে রোধ 40, এই পাশে রোধ 40, তাহলে তুমি কি নিবা, 20 নিবা নাকি 40 নিবা, অবশ্যই তারের যে তুমি যেটাই নাও না কেন কত নিতে হবে বলতো, 40। তাহলে আমার রোধ 40 ইন্টু এ দেওয়া আছে কত, 1 ইন্টু কত 10 কত -6 বাই কত 1, তাহলে এখানে কত হবে বলতো, 40 ইন্টু 10 কত -6, এটা হলো আমাদের রো আপেক্ষিক রোধ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে বলতো, অ্যান্সার হবে কিন্তু বি। বুঝতে পারছো, এই জায়গাটাই সবাই ধরা খায়া গেছে, ঠিক আছে, এই জায়গাটাই সবাই ধরা খায়া গেছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, বি। বুঝতে পারছো, অ্যান্সার কোনটা হবে, বি। তারপরে দেখো কি বলছে, খুবই আমার যারা তোমার এই যে গ্রাফের যারা ক্লাসটা করেছো তাদের ভুল হওয়ার কথা না, ঠিক আছে। আমার কিন্তু চ্যানেলে এবং পেজে গ্রাফের ক্লাস দেওয়া আছে, তো এই আমার ক্লাস যারা করছো তাদের ফিজিক্সের যে কোনো গ্রাফেরই সমস্যা হবে না, ঠিক আছে, বারবার তোমাদের বলছি দেখার জন্য। ওকে, দেখো কি বলছে, একটি আনুভূমিক ঘর্ষণহীন তলের উপর একটি কণা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে, প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে, তার মানে বেগ নাই, প্রাথমিক কোনো গতিশক্তি নাই। কণাটির উপর একটি ধ্রুব আনুভূমিক বল এফ প্রযুক্ত হচ্ছে, নিচের কোন লেখচিত্রটি কৃতকাজ ডাব্লিউ বনাম কণাটির ভি। আচ্ছা, যখন সে একটা বেগে গতিশীল আছে, বল প্রয়োগ করলাম মানে সে গতিশীল হলো, গতিশীল হলে সেখানে যে শক্তি পাবো সেটা কত বলতো, গতিশক্তি না, তার মানে এখানে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, কারণ আমাদের যেটা কৃতকাজ সেটাই কি শক্তি, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইকে, বা তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। যেহেতু আমাদের স্থির অবস্থায় কোনো বেগ নাই, তার মানে এখানে আমাদের কি শুধুমাত্র একটা গতিশক্তি নিলেই হবে। আর যদি আমাদের স্থির অবস্থায় বেগ থাকতো তাহলে আমি কি নিতাম বলতো, ডেল কি লিখতাম। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছ ডাব্লিউর সাথে ভির কি সম্পর্ক বলতো, বর্গের সমানুপাতিক। ভাই তোমাদের আগেও বলছি যে এইরকম যদি সম্পর্ক হয়, ওয়াই প্রপোর্শনাল টু এক্স টু দ্য পাওয়ার এন যদি নাও, এই যে এরকম সম্পর্ক, অর্থাৎ ওয়াই এর পাওয়ার হলো 1 কিন্তু এক্স এর পাওয়ার কি 1 এর বেশি, তাহলে সেক্ষেত্রে এটার ক্ষেত্রে গ্রাফটা কেমন হয় বলতো, এটার ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, যেহেতু এক্স এর পাওয়ার বেশি তার মানে এই বরাবর যদি ওয়াই এই বরাবর এক্স নেই তাহলে কি হবে বলতো, এরকম ভাবে ঘেসে যাবে, ঠিক আছে। আবার আমি যদি এটাকে যদি আমি এরকম নেই, এটাকে যদি আমি এরকম নেই, ধরো এখানে নিলাম এক্স এর মান, এখানে নিলাম ওয়াই এর মান, তাহলে কেমন হবে, বা সরি এটা না নিয়ে আমি যদি এরকম লিখতাম যে ওয়াই টু দ্য পাওয়ার এন প্রপোর্শনাল টু এক্স, অর্থাৎ এখানে ওয়াই এর মান কত বেশি, ঠিক আছে, এক্স এর মান কি কম, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা হয়তো কেমন এরকম না। এখন দেখো আমি ডাব্লু নিছি ওয়াই অক্ষে, প্রত্যেকটাতে ডাব্লু নিছি ওয়াই অক্ষ, তার মানে এটার সাথে এটা তুলনা করতে পারো, তাহলে ডাব্লু মানে কি ওয়াই আর ভি মানে কি এক্স, তাহলে আমাদের কি হবে বলতো, আলটিমেটলি এটাকে যদি আমি লিখি তাহলে আমাদের কি হবে, ওয়াই প্রপোর্শনাল টু কত, এক্স স্কোয়ার, ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। তাহলে দেখো ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার কত 2, অর্থাৎ ডাব্লু পাওয়ার 1, ভির পাওয়ার কত 2,
তাহলে আমাদের কি হবে, ভি যেই অক্ষে থাকবে সেই অক্ষ ঘেঁষে উপরে উঠবে। তাহলে অ্যান্সার কোনটা হবে বলতো? অ্যান্সার হবে আমাদের এই যে এটা বি নাম্বার। অ্যান্সার হবে কোনটা বলতো? অ্যান্সার হবে বি। কারণ কি দেখো, এই বি নাম্বার আমাদের অ্যান্সার। অ্যান্সার কি বলতো? অ্যান্সার হলো বি নাম্বার। অ্যান্সার হবে কি বি নাম্বার। ওকে, অ্যান্সার হবে কি বি নাম্বার। অ্যান্সার হবে বি নাম্বার। তাহলে এটা আমাদের অ্যান্সার। কেন বলতো? কারণ ওয়াই অক্ষে আছে ডাব্লু আর ভি আছে কি এক্স অক্ষে, ভির পাওয়ার বেশি, তার মানে আমাদের রেখাটা কি ভি যেখানে সেই অক্ষে ঘেঁষে যাবে। ওকে, যদি আমি ভি দিতাম এই যে ওয়াই অক্ষে তাহলে কিন্তু ডি নাম্বার হইতো। তারপর দেখো কি বলছে, এটাও খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যে বলছে কি একটি তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে এ অবস্থা থেকে বি অবস্থা নিল। আচ্ছা, একটি তাপগতীয় সিস্টেম, তাকে এ থেকে আমি বিতে নিচ্ছি দুইটা ভিন্ন ওয়েতে। ধরো এখানে এ অবস্থা আছে, এখানে ধরো বি অবস্থা আছে। এটাকে আমি কি করলাম, ধরো এই বরাবর আনতে পারি, আবার এই বরাবরও নিতে পারি। দুইটা পথ, আমি দুইটা ভিন্ন পথ, এটা ধরো 1 নাম্বার পথ, এটা কি 2 নাম্বার পথ, সাপোজ মনে করো দুইটা পথ। ওকে, তো এই দুইটা পথে আমি নিলাম। তো এই দুটি পথের তাপ শোষণ এবং সিস্টেম কর্তৃক কৃত কাজ যথাক্রমে Q1 ও Q2 এবং W1 ও W2। আচ্ছা, এই প্রক্রিয়া কোনটি সঠিক? ওকে, একটা জিনিস খেয়াল করতে হবে, এটা তো আমাদের তাপগতিবিদ্যা থেকে আসছে। তাপগতিবিদ্যার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, যখন তুমি একটা পথ থেকে যখন আরেকটা পথে যাবা, একটা অবস্থা থেকে যখন আরেকটা অবস্থা যাবা, তুমি যেই পথ ঘুরেই যাও না কেন, এইখানে তুমি কি পাবা বলতো? যে তুমি অন্তস্থ শক্তি পরিবর্তন DU1 ধরো, এটা অন্তস্থ শক্তি পরিবর্তন কত? DU2। তাহলে এখানে কি হবে জানো? DU1 = DU2। DU1 = DU2 কেন বলতো? DU1 মানে কি বলতো? এখানে আমাদের UV মাইনাস কত? UA। আবার এখানে DU2 মানে কি বলতো? DU2 মানে কি UV মাইনাস UA, তাই তো? তো আমাদের আলটিমেটলি দেখতে পাচ্ছ যে আমাদের অন্তস্থ শক্তির পরিবর্তন কিন্তু সেম হবে, কারণ অন্তস্থ শক্তির পরিবর্তন ক্ষেত্রে তোমার যে এক অবস্থান থেকে যখন আর এক অবস্থানে যাবা, তখন কিন্তু তুমি যেই পথেই যাও না কেন, অবশ্যই কি হবে বলতো? অন্তস্থ শক্তির পরিবর্তন বা পার্থক্য সবসময় কি হবে? সেম হবে। ওকে, এখন আসো আমাদের যে সূত্র কি বলছে। আমাদের সূত্রটা কি আমরা জানি, যে ধরো ডেল কিউ বা Q1, আচ্ছা ঠিক আছে, Q1 যদি আমি লিখি, Q1 আর Q2 আছে, তাহলে আমি Q1 লিখলাম। Q1 = কত বলতো? Q = কত? আমাদের অন্তস্থ শক্তির পরিবর্তন কি হবে বলতো? এই যে অন্তস্থ DU1 প্লাস কত? W1। ওকে, আবার Q2 = কত? Q2 এটা প্লাস কত? W2। এখন আমাকে যেহেতু Q1 - Q2 যদি আমি করি, ধরো 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ যদি বিয়োগ করে দেই, Q1 - Q2 যদি লিখি, তাহলে কি লেখা যায়? এখানে লেখা যায়, আমি অন্তস্থ শক্তির পরিবর্তন আমি কি করলাম? বিয়োগ করলাম, প্লাস কত? W1 - W2। এটা আমি করতে পারি, ঠিক আছে? এখন দেখো এইখানে এইটার এটা কি 0 হবে না? কারণ কি DU1 = কত? DU2। তাহলে আমাদের সেম মান যদি আমি বিয়োগ করি কি হবে বলতো? 0 হবে। সো আমাদের এখানে কি হবে? Q1 - Q2 = কত? W1 - W2। কারণ কি বলতো? DU1 = কত? DU2। ওকে, তুমি যখন MCQ করবে তখন তো তোমার এত ডিটেইলসে লেখার দরকার নাই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। তাহলে ভাই এখানে জাস্ট সাইড চেঞ্জ করে দাও, Q1 - W2 এর পাশে আসলে -1, আর Q2 - ওই পাশে গেলে কি প্লাস, তাহলে Q2 - W2। তাহলে দেখো এটা কোনটার সাথে মিলে? Q1 - W1 = Q2 - W2। দেখো এই ডি নাম্বারের সাথে মিলে গেছে, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? ডি। তোমরা সবাই সঠিক অ্যান্সার দিতে পারছো তো নাকি? তো অ্যান্সার হবে কি? ডি। ওকে, তারপরে দেখো, তারপরে কি বলছে, নিম্নের কোন বিবৃতিটি একটি 2 ইনপুট বিশিষ্ট XOR গেটের ক্ষেত্রে প্রযোজ্য? তোমরা জানো XOR গেটের ক্ষেত্রে আমাদের কি বলতো, যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট কি হয়? 1 হয়, ঠিক আছে? বিজোড় সংখ্যক ইনপুট আমরা লিখতে পারি কি বলতো? ইনপুট বিজোড় সংখ্যক ইনপুটে, হ্যাঁ, ইনপুট বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট কি হবে? আউটপুট 1 হয়। তাহলে আমাদের 2 ইনপুটের ক্ষেত্রে আমার বিজোড় সংখ্যক 1 কখন হয় বলতো? 2 ইনপুটের ক্ষেত্রে মানে কি বলতো? A আর একটা কি B। তো A B একটা কি 0 0 0 1, A B, আর এটা ধরো আমাদের কি আউটপুট, হ্যাঁ, F ধরলাম, আউটপুট F। ওকে, এটা কি 0 0, তার মানে 0 1 1 0 1 1। 2 ইনপুটের ক্ষেত্রে তো আমরা এইভাবে সাজাতে পারি, তাই না? তাহলে এখানে দেখো দুইটা আমাদের সেম না, তাহলে এখানে হবে কি 0। এটা দেখো বিজোড় সংখ্যক 1 আছে, তাহলে কত হবে? 1। আমাদের বিজোড় সংখ্যক 1 আছে 1, জোড় সংখ্যক 1 আছে, কত হবে বলতো? 0। এটা হলো আমাদের আইসিডি তেও আমরা পড়ছি, ফিজিক্সের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সেও আমি পড়াইছি। সো এখানে খেয়াল করে দেখো যে 2 ইনপুটের ক্ষেত্রে তাহলে কি হবে বলতো? একটা আর একটা ভিন্ন হইলে কি হচ্ছে? 1 হচ্ছে।
3 ইনপুট হলে তাহলে বিজোড় সংখ্যক 1, আর 2 ইনপুটের ক্ষেত্রেও সেম, যে বিজোড় সংখ্যক 1 মানে কি, 2 ইনপুটের ক্ষেত্রে বিজোড় সংখ্যক 1 বলতে বোঝায় যে একটা আরেকটার কি ভিন্ন, বুঝতে পেরেছো, একটা আরেকটার কি ভিন্ন। সো আমাদের কোনটা হবে বলতো, যে উভয় ইনপুট অন হলে আউটপুট অন হয়, এটা কি বলতো, এটা কি সঠিক, এটা তাহলে কি ভুল, এটা কি ভুল। তারপর উভয় ইনপুট 0 হলে আউটপুট অন হয়, এটাও ভুল। ইনপুট গুলো ভিন্ন হলে, দেখছো ইনপুট গুলো ভিন্ন হলে আমাদের, দেখো ইনপুট গুলো ভিন্ন হলে আমাদের কি হয়েছে, 1 হয়েছে, দুইটা ক্ষেত্রে 1 হয়েছে। কখন, একটা 0 1 আর একটা কি 1 0, মানে কি ইনপুট গুলো কি বলতো ভিন্ন, ইনপুট গুলো কি ভিন্ন। ওকে, 1 1 কি বলতো সেম না, তার মানে এটা বাদ। আবার ইনপুট গুলো ভিন্ন হলে, আরে ভাই ইনপুট গুলো ভিন্ন হলে, ইনপুট গুলো ভিন্ন হলে আউটপুট 0 হয়, ইনপুট গুলো ভিন্ন হলে তো 1 হয়, তার মানে এটাও আমাদের কি ভুল। সো সি আনসার। ওকে, তারপরে দেখো কি বলছে, একটি প্রোটনের গতিশক্তি এর মোট শক্তির 75%, প্রোটনটির দ্রুতি কত। ওকে, আগে শর্তটা আমরা বোঝার চেষ্টা করি। কি বলছে এখানে, যে একটি প্রোটনের গতিশক্তি মোট শক্তির, আমাদের কি বলতো, একটি প্রোটনের গতিশক্তি এর মোট শক্তি 75%। ওকে, মোট শক্তির কত, 75%। মোট শক্তি যদি 75% হয়, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। কি বলছে দেখো, কোশ্চেনটা কি বলছে, প্রোটনের গতিশক্তি মানে ই কে ইজ ইকুয়াল টু কত, ই কে ইজ ইকুয়াল টু মোট শক্তি 75%, মানে কি 75% মোট শক্তি ই। ঠিক আছে, এখন তোমরা জানো কি বলতো, যেহেতু আমাদের একটি প্রোটনের গতিশক্তির মোট শক্তি 75%, প্রোটনের দ্রুতি, ঠিক আছে, তো শক্তি থেকে দ্রুতি বের করতে বলছে, তাহলে আমাদের ই কে মানে কি তোমরা জানো, m মাইনাস m নট ইন্টু কি বলতো সি স্কোয়ার। আর 75% মানে কি, 75% মানে আমাদের 75 বাই কত 100, তাহলে কত হবে 3/4, তাহলে 3/4 ই, তাই তো। 75% মানে কি বলতো 3/4 না, 75% মানে কি 3/4, তাহলে 3/4 ই। ওকে, 3/4 ই মানে কি, ই মানে আমরা জানি আবার কি এম সি স্কোয়ার, ই ইজ ইকুয়াল টু কত এম সি স্কোয়ার, মোট এনার্জি ইজ ইকুয়াল টু কত এম সি স্কোয়ার, আর গতিশক্তি ইজ ইকুয়াল টু এটা। এখন আসো এই জায়গায় আমাদের কি হয়ে যাচ্ছে, সি স্কোয়ার কাটা যাচ্ছে, সি স্কোয়ার কাটা গেল, তাহলে সি স্কোয়ার যদি কাটা যায়, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি এম মাইনাস এম নট ইজ ইকুয়াল টু কত 3/4 এম। এখন এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, এম কমন নিলে এখানে থাকবে 1 মাইনাস 3/4 থাকে না, এটা এই পাশে নিয়ে আসলাম, আর মাইনাস এম নট কে ওই পাশে দিলাম। ঠিক আছে, তো আমি দুইটার মধ্যে এম আছে, এম কমন নিলাম, এখানে থাকে কত 1 আর এখানে থাকে কত 3/4, তার মানে এখানে কত হবে 4 মাইনাস 3 কত 1/4, তাই তো। 1 থেকে 3/4 বাদ দিলে কত 1/4 না, তাহলে কত হলো এম বাই কত 4, এম বাই কত 4, এম বাই 4 ইজ ইকুয়াল টু কত আমাদের এম নট। ঠিক আছে, এখন আসো এম বাই 4 ইজ ইকুয়াল টু যদি এম নট হয়, তাহলে এখানে আমরা কি করতে পারি, 4 কে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এম ইজ ইকুয়াল টু কত আসতেছে 4 এম নট, এম ইজ ইকুয়াল টু কত 4 এম নট। আচ্ছা, এম ইজ ইকুয়াল টু 4 এম নট হলে এই জায়গা থেকে আমি এখান থেকে লিখি, এম মানে কি বলতো, এম মানে হলো আমাদের এম নট বাই কত রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা না, ইজ ইকুয়াল টু কত 4 এম নট, এটা ছিল। ঠিক আছে, এটা ছিল না আমাদের, এটা ছিল। ওকে, তারপরে দেখো এই জায়গায় আমাদের এম নট কাটা গেল, তাহলে এখানে থাকলো কি আমাদের রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমি যদি উল্টে দিই ভাইয়া, তাহলে কি হবে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই কত সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে এখানে 1/4, আমি উল্টে দিলাম, আর এম নট কাটা গেল, তাহলে এখানে কি হলো বলতো, এখানে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে কত হবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1/16। আমি উভয় পাশে বর্গ করে দিলাম, উভয় পাশে আমি কি করে দিলাম বর্গ করে দিলাম, তাহলে বর্গ করে দিলে 1 কত এখানে 16 আসে। এখন দেখো আমি কি করলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম, ওইটা ওই পাশে দিলাম, তাহলে কত 1 মাইনাস 1/16 ইজ ইকুয়াল টু কত ভি স্কোয়ার বাই কত সি স্কোয়ার। তাহলে এখানে কত পাবা বলতো 16 মাইনাস 1, তাহলে কত 15/16। ঠিক আছে, 15/16 ইন্টু এই সি স্কোয়ার এই পাশে চলে আসলো, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত ভি স্কোয়ার। তোমাকে তো ভি বের করতে বলছে, এই টাইপের অঙ্ক আসবে, এটা আমি যখন ক্লাস নিচ্ছি তখনও বলছি। ঠিক আছে, সো এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে সুতরাং, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার কত রুট ওভার 15, আর এটার মধ্যে রুট করলে কত হয় বলতো 4, আর সি স্কয়ারকে রুট করলে কত এটা, তাহলে আমাদের ভি ইজ ইকুয়াল টু কত রুট ওভার 15/4 ইন্টু সি। তো এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল, এবং সেই টপিক থেকেই আসছে। কোশ্চেন একটু হার্ড আসছে, বাট এর মানে এই না যে একবারে হার্ড আসছে বা কোনো কিছু পারবা না, সেরকম কিন্তু না। যারা পড়ছো আর কি, যারা একদম কনসেপ্ট ক্লিয়ার করে পড়ছো, তারা অবশ্যই বেশ কিছু কোশ্চেন কিন্তু তোমরা সলভ করতে পারবা। অ্যাটলিস্ট 15টার মধ্যে 8 থেকে 9টা কোশ্চেন যারা পড়ছে তারা খুব ভালোভাবে পারছে। তো একটু দেখো খেয়াল করে কি বলছে, একটি অপবর্তন ঝালর গ্রেটিং ব্যবহার করে একটি পর্দায় আলোর ডোরা পাওয়া যায়, আলোর কি পাওয়া যায় ডোরা পাওয়া যায়। সমস্ত যন্ত্রপাতি উচ্চ গ্রেটিং এবং পর্দা 1.33 প্রতিসারাঙ্কের একটি তরলে নিমজ্জিত করা হলে পর্দায়
গঠিত হওয়ার আলোর ডোরা কত। ওকে, এটা একটু খেয়াল করে দেখো, এই জায়গাটা আমাদের কি কি বলছে। এই যে আমাদের ছিল কোথায় বলতো, ছিল হলো ধরো এয়ার মাধ্যম ছিল, নিছি আমি ওয়াটার মাধ্যমে। এয়ার মাধ্যম থেকে কোন মাধ্যমে নিছি বলতো, ওয়াটার মাধ্যমে নিছি। তার মানে আমাদের এয়ারের যে মানে মিউ এ আমাদের আমরা জানি কত বলতো 1, আর মিউ ডাব্লু এখানে কত 1.33, ঠিক আছে। মিউ ডাব্লু কত 1.33। তাহলে আমাদের একটু খেয়াল করে দেখো যে এই জায়গায় আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা কি, আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আমরা কি করছি, এটাকে নিছি হলো পানিতে নিছি। যদি পানিতে নিয়ে থাকি, আমাদের পানিতে যদি নিয়ে থাকি এই জায়গাটায় আমাদের আরেকটা জিনিস দেখি যে আমাদের এক্স এর ক্ষেত্রে বা ডেল এক্স প্রস্থের সাথে, আমাদের প্রস্থ না ঝালর, আচ্ছা ঝালরের সাথে, ঝালর গ্রেটিং ব্যবহার করে, আচ্ছা গঠিত হওয়া আলোর ডোরা। আচ্ছা ডোরা এক্স এর ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু কত বলতো, ল্যামডা ডি বাই কত এ না। তার মানে এক্স এর সাথে এখানে ল্যামডার কি সম্পর্ক, আমাদের সমানুপাতিক সম্পর্ক। এক্স এর সাথে ল্যামডার কি সম্পর্ক, সমানুপাতিক। এই এক্স এর সাথে ল্যামডার কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। ল্যামডার কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। আবার মিউ এর সাথে আমাদের ল্যামডার কি সম্পর্ক বলতো, সমানুপাতিক সম্পর্ক। মিউ এর সাথে ল্যামডার কি সম্পর্ক, মিউ এর সাথে ল্যামডার সম্পর্ক হলো আমাদের ব্যস্তানুপাতিক, সরি 1 বাই ব্যস্তানুপাতিক, ঠিক আছে। মিউ এর সাথে ল্যামডার কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। কিভাবে আসে দেখো একটু খেয়াল করে, যে এইখানে আমরা যদি এ মিউ ডাব্লিউ লিখি, এ মিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এ মিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, সি এ বাই কত সি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, ল্যামডা এ বাই কত ল্যামডা ডাব্লিউ, ঠিক আছে। ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লিউ। ওকে, যদি আমাদের এই অবস্থা হয় একটু খেয়াল করে দেখো তোমরা, তোমাদের এইখানে আমাদের সি এ বাই সি ডাব্লিউ, এ মিউ ডাব্লিউ মানে কি বলতো, এ মিউ ডাব্লিউ হলো আমাদের এই যে 1.33 মানে 4/3। তাহলে আমাদের ল্যামডা ডাব্লিউটা যদি দেখি, তাহলে সুতরাং ল্যামডা এ বাই ল্যামডা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, এ মিউ ডাব্লিউ মানে কি বলতো 1.33, ঠিক আছে। 1.33 বা আমি লিখতে পারি কত 4/3। এখন আমার দরকার ল্যামডা ডাব্লিউ দেখো কি আমাদের ল্যামডা ডাব্লিউ কত 3/4 ল্যামডা এ। তাহলে এখানে আমাদের ল্যামডার মানটা কি কমে গেছে না, ল্যামডার মানটা কি গেছে, কমে গেছে। ল্যামডার মান যদি আমাদের কমে যায় তাহলে কি বলতো, তরঙ্গ দৈর্ঘ্য কমে গেছে মানে কি কাছাকাছি আসছে, ঠিক আছে। সো আমরা এখানে লিখতে পারি কি, ল্যামডার সাথে মিউ এর কি সম্পর্ক বলতো, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। ল্যামডার সাথে মিউ এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ আমাদের মিউ যদি বাড়ে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি কমে। সো সেই জায়গা থেকে আমরা এখান থেকে বলতে পারি কি, অপরিবর্তিত তো কখনোই থাকবে না, কারণ আমাদের মিউ এর পরিবর্তন হয়েছে মানে ল্যামডার পরিবর্তন হবে। আর ল্যামডার পরিবর্তন হওয়া মানে কি বলতো, এই যে ডোরাগুলা কি বলতো আমাদের পরিবর্তন হবে। ওকে, আবার কি ছড়িয়ে যাবে এটাও না, কাছাকাছি আসবে, ঠিক আছে। কি আসবে বলতো, কাছাকাছি আসবে। কেন কাছাকাছি আসবে বুঝতে পারছো, কারণ কি এখানে তরঙ্গ দৈর্ঘ্য কমে গেছে। মানে কি একটা ডোরা থেকে আরেকটা ডোরা কি বলতো তরঙ্গ দৈর্ঘ্যটা কম মানে কি কাছাকাছি আসবে, ঠিক আছে। ওকে, তাহলে আনসার হবে কি বলতো, কাছাকাছি আসবে। তারপরে দেখো কি বলছে, একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হলো। যে কোনো একটা প্রক্রিয়ার কথাটা বলে দেয়, প্রক্রিয়ার কথাটা বলে না দেওয়ার কারণে তোমাদের অনেকে কনফিউজড হয়ে গেছো। যেখানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপের উপর কৃত কাজের সমান, মানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ, এর তাপ কি বলতো কৃত কাজের সমান। অর্থাৎ আমাদের যে তাপটা ছেড়ে দিচ্ছে সেটা কি বলতো কৃত কাজের সমান। ভাইয়া ডেল কিউ ইজ ইকুয়াল টু যদি ডেল ডাব্লিউ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, অর্থাৎ এখানে কোশ্চেনে কিন্তু বলে দিচ্ছে যে তাপ সেটা কি আমার কৃত কাজটা তো এমনি আসবে না, তোমাকে শক্তি দিতে হবে, শক্তি ছাড়তে হবে। সেই শক্তিটা কি বলতো, তাপ শক্তি। সো এখানে দেখো আমরা জানি ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস কি বলতো ডেল ডাব্লিউ। তাহলে এখান থেকে ডেল ইউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ। যেহেতু দুটো ইকুয়াল তার মানে কি জিরো। ভাইয়া ডেল ইউ যদি আমাদের জিরো তার মানে হলে আমাদের সেটা কি বলতো, হলে সেটা কোন প্রক্রিয়া হয় বলতো, সমষ্ণ প্রক্রিয়া হয়। সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে। কি প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। এখন আমার সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে মানে কি বয়েলের সূত্র, ঠিক আছে। কি বলছে, আয়তনে আমাদের চাপ কয় গুণ করছে, দেখো আমাকে বলছে চাপ দ্বিগুণ। চাপ করছে কয় গুণ বলতো, চাপ করছে দ্বিগুণ, এখানে লিখাই দিছে। তাহলে ভাইয়া ভি কত হবে, আমরা জানি ভি প্রপোর্শনাল টু কত 1/p। তাহলে কি হবে, চাপ হবে কত অর্ধেক, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছো, আগে তোমাকে বুঝতে হবে এটা কোন প্রক্রিয়াটা বুঝলেই কিন্তু আমাদের খেলা শেষ, ঠিক আছে। সো আমাদের যেহেতু আমাদের কি বলছে, এখান থেকে তোমাদের এইটুকুই জাস্ট প্যাচ দিছে, ঠিক আছে। প্যাচটা দিছে কি, যে ডেল কিউ আর ডেল ডাব্লিউ সমান দিছে। তো ডেল কিউ আর ডেল ডাব্লিউ সমান মানে বুঝতে হবে সেটা কোন প্রক্রিয়া বলতো, সমষ্ণ প্রক্রিয়া। তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে, একটি বুলেট সোজা উপরে নিক্ষিপ্ত হওয়ার 10 সেকেন্ড পরে তার প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে। ওকে, 10 সেকেন্ড পরে ফিরে আসে, তার মানে কি এখানে আমাদের টোটাল বিচরণ কাল। ওকে, তো বুলেটের চূড়ান্ত গতি কত, দেখো এখান থেকে যদি বুলেটটা যদি আমাদের উপরের দিকে যায়, উপরের দিকে যাবে আবার কি আসবে, এটাই তো কথা বলছে।
তো এখানে যে যদি আমাদের ইউ বেগে যায়, তার মানে সে এইখানে আসবে যখন, তার বেগটা কত ইউ থাকবে। চূড়ান্ত বেগ চাইছে না, তাহলে যেহেতু গিয়ে আবার ফিরে আসছে, তার মানে কি টোটাল বিচরণকাল টি ইজ ইকুয়াল টু কত 2u বাই কত জি। এখানে ইউটাই বের করতে বলছে, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত 2tg বাই কত 2। এখন দেখো টির মান কত, টির মান দেওয়া আছে আমাদের 10 সেকেন্ড, টির মান 10 সেকেন্ড, আর জির মান কত, জির মানও দেওয়া আছে কত 10, তাহলে বাই কত 2। তাহলে আমাদের এখানে কত হবে বলতো, জির মানও দেওয়া আছে কত, কত হবে এখানে বাইরের বাদ। আচ্ছা জির মান নাই না, আচ্ছা জির মান যদি না থাকে তাহলে আমাদের কত, এটা 9.8। ওকে, তাহলে এখানে কত হলো 98 বাই কত 2, 98 বাই 2 মানে কত 49। এখানে আমাদের বেগের একক মিটার পার সেকেন্ড, সো আমাদের একক কত হবে 49 মিটার পার সেকেন্ড। ওকে, একদম সহজ কোশ্চেন, এটা কিন্তু একদম সহজ কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা খুবই খুবই একটা মানে সহজ অঙ্ক। ঠিক আছে, কি বলছে, আমাকে তিনটা ভেক্টর দেওয়া আছে। হ্যাঁ, তিনটা ভেক্টর দেওয়া আছে। কি কি ভেক্টর দেওয়া আছে দেখো, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া আছে, এবং তাদের এই যে এরকম গুণ করে যোগ করছে কি 0 ধরছে। হ্যাঁ, অর্থাৎ আমাদের এই যে এ ভেক্টরকে এ দ্বারা গুণ করছে, বি ভেক্টরকে বি দ্বারা গুণ করছে, প্লাস সি। তো আমি একবার যদি লিখে দিই ভাইয়া, একবার যদি লিখে দিই তাহলে আমাদের কি হবে বলতো, একবার যদি লিখি তাহলে আমাদের এই যে এই শর্তটা যদি লিখি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু কত 0 ভেক্টর। ঠিক আছে, তাহলে আমাদের এ ভেক্টরকে ছোট হাতের এ দ্বারা গুণ করতে হবে। তাহলে এ ভেক্টরকে যদি গুণ করি কত হবে 6a i ক্যাপ মাইনাস 8a জে ক্যাপ, হ্যাঁ, প্লাস না মাইনাস আছে, তাহলে মাইনাস 8b আমাদের কি i ক্যাপ, তারপর কি বলতো 8b i ক্যাপ প্লাস 3b জে ক্যাপ, প্লাস আমাদের সি ভেক্টর কি দেওয়া আছে 26 i ক্যাপ প্লাস কি বলতো, প্লাস হলো 19 জে ক্যাপ ইজ ইকুয়াল টু কত 0 ভেক্টর। ওকে, তো এখন আমি যেগুলো আই ক্যাপ আছে সেগুলোকে একসাথে লিখি, কমন নিয়ে। আই ক্যাপ কমন নিলে এখানে থাকে কি বলতো 6a, তারপরে আছে কি এখানে -8b, তারপরে কত এখানে প্লাস 26। ঠিক আছে, প্লাস আমি যদি জে ক্যাপ কমন নেই, তাহলে জে ক্যাপ নিলে এখানে থাকে কি -8a, এখানে থাকে কি প্লাস 3b, এখানে কি প্লাস 19 ইজ ইকুয়াল টু কত 0। ইজ ইকুয়াল টু কত আসে বলতো, আমাদের 0 আসতেছে। ঠিক আছে, ওকে, এখন দেখো যে এই জায়গাটা আমি যদি সহগ সমীকৃত করে পাই, তাহলে আমি কি লিখবো 6a মাইনাস 8b ইজ ইকুয়াল টু কত আমাদের, আচ্ছা একবার এটা লিখি, প্লাস 26 ইজ ইকুয়াল টু কত 0, অথবা আমাদের কি হবে -8a প্লাস 3b প্লাস 19 ইজ ইকুয়াল টু কত 0। বোঝার চেষ্টা, একদম সহজ, এগুলো তোমরা করছো। তাহলে আমি এখানে কি লিখতে পারি 6a মাইনাস 8b ইজ ইকুয়াল টু কত -26। এখানে আমি কি লিখতে পারি, যে আমি যদি সাইন চেঞ্জ করে দিই তাহলে কি লিখবো 8a, আচ্ছা সাইন আমি চেঞ্জ না করলাম, তাহলে -8a প্লাস 3b ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু আমাদের এখানে কি হবে বলতো, আমি যদি ওই পাশে দিয়ে দিই -19। ঠিক আছে, এখন আমি কি করব, দেখতেই পাচ্ছ যে এখানে আমাদের কি করা যায়, এটা 1 নাম্বার সমীকরণ, এটা ধরো 2 নাম্বার, এটা কি বলতো 1 নাম্বার। তাহলে এখানে 6 এ আছে, এখানে 8 এ আছে, তাহলে এখানে কি করব আমি 1 ইন্টু কত 8, কারণ 6 টা 48, এখানে 6 দ্বারা করলে 48 হবে, 1 ইন্টু 8, যত মাইনাস আছে প্লাস, তার মানে প্লাস এখানে কি বলতো 2 ইন্টু 6 আমি যদি করি তাহলে আমি কি পাবো বলতো, এখানে এ কাটা যাবে, বুঝতে পারছো, এ কাটা যাবে, কারণ এখানে হবে কি 8 দ্বারা গুণ করলে 48, এখানে হবে 6 দ্বারা গুণ করলে কত হবে বলতো 48, তাহলে কাটা যাবে। তাহলে এখানে আমি কি থাকবে বলতো, এখানে আমাদের কি থাকে, এখানে থাকে যদি আমি 8 দ্বারা গুণ করি তাহলে কত হয় মাইনাস কত 48 কি 8 8 কত 64b ইজ ইকুয়াল টু, আমি যদি 8 দ্বারা গুণ করি তাহলে 6 8 48 এর 8, 6 8 48 এর 8 হাতে আমার কত, 6 8 48 এর 8 হাতে আমার 4, 8 দুগুণা হাতে আমার 4, 8 দুগুণা কত 16, আর 4 এ কত 20, তার মানে কি -208। ঠিক আছে, এখন আসো, এটা তো আমার কাটাই গেল, এখানে যদি 6 দ্বারা গুণ করি তাহলে কত হবে বলতো, প্লাস কত, প্লাস আমাদের 3 6 18b ইজ ইকুয়াল টু কত আসতেছে মাইনাস আমাদের 3 বিশং 60, এখানে আসবে কত বলতো, আমাদের 3 29 আছে, মানে কত হবে বলতো, সরি 6 আছে, মানে এখানে আমাদের মাইনাস 6 নং কত 54 4 হাতে আমার 5, 6 1 6 আর 5 11, তার মানে কত আসলে 114। ওকে, তো এখন এটাকে যদি আমি করি তাহলে কি হবে বলতো, এটা যদি তুমি করো মাইনাস কত আসবে, মাইনাস এখানে আসে হলো 14, 4 বাদ দিলে -46b ইজ ইকুয়াল টু এখানে আসবে কত, এখানে দেখো 8 4 কত 12 2, 8 4 12 2, আমার হাতে আছে কত, হাতে আছে 1 1 আর 1 2,
আর কত মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস আসতেছে কত, সরি মাইনাস, হ্যাঁ মাইনাস 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 আমি যদি যোগ করে দিই তাহলে মাইনাস কত আসবে বলতো এখানে মাইনাস, আচ্ছা ওইটা না মাইনাস, এখানে কত আসবে 3। এটা তো আমি গুণ করতেছি না, গুণ করলে না মাইনাস মাইনাস প্লাস হবে, যোগ করতেছি তো মাইনাসই থাকবে, তাহলে মাইনাস কত 322, ঠিক আছে মাইনাস 322। তাহলে এখানে এখন মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে বি ইজ ইকুয়াল টু কত আসবে বলতো, বি ইজ ইকুয়াল টু 322 বাই কত 46, 322 বাই কত 46, 322 কে 46 দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে দেখবা অ্যান্সার আসবে কত, অ্যান্সার আসবে কত 7, ঠিক আছে। এখন আমি যদি 1 নাম্বার সমীকরণে যদি বসায় দেই, 1 নাম্বার সমীকরণে যদি আমি বসায় দেই, 1 নাম্বার সমীকরণে তুমি বি এর মানটা বসাইলে কত হবে বলতো, বি এর মান 7 কত 7 56, তার মানে কত হবে 6a ইজ ইকুয়াল টু 56 যদি ওই পাশে যায় কি প্লাস, তাহলে কত হবে 30, তাহলে আমাদের কত হবে বলতো a ইজ ইকুয়াল টু কত 5, ঠিক আছে। সো আমাদের অ্যান্সার কত হবে বলতো 5 7, ওকে তাহলে 5 7, এর মান 5 বি এর মান 7, এই বি নাম্বার অ্যান্সার। একটু সময় লাগবে বাট তুমি পারবা কিন্তু, হ্যাঁ। তারপর দেখো কি বলছে, একটি বর্গক্ষেত্রে দুটি বিপরীত শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হলো এবং অপর দুটি বিপরীত শীর্ষে কি ছোটদের কিউ চার্জ স্থাপন করা হয়। কিউ চার্জের যে কোনো একটির উপর যদি লব্ধি বৈদ্যুতিক বল শূন্য হয় তাহলে কিউ বাই কিউ এর মান কত, অর্থাৎ কিউ বাই কিউ এর মান কত হলে লব্ধি বল কি হবে শূন্য হবে, মানে যে কোনো একটা ক্ষেত্রে। আমি যদি একটা বর্গক্ষেত্রে নেই তাহলে কেমন হতে পারে দেখো, বর্গক্ষেত্র যদি নেই তাহলে কেমন হবে, বর্গক্ষেত্র ধরো এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, এটা একটা কি বলতো আমাদের বর্গক্ষেত্র, বোঝার চেষ্টা করো, এটা একটা বর্গক্ষেত্র। এখন এটাতে ধরো প্লাস বড় হাতের কিউ চার্জ আছে দুইটা শীর্ষবিন্দুতে, এখানে কি কিউ, আচ্ছা আমি এখানে কি দেব কিউ দেই, এখানে কিউ দেই, এখানে কিউ দেই, এখানেও কিউ দেই, কিউ আছে। আচ্ছা এখন আমাদের এটা বাহু দৈর্ঘ্য কত এ, তাহলে ভাইয়া এখানে দেখো তো এই যে এখান থেকে এটার তো দূরত্ব লাগবে একটু পরে, এটার দূরত্ব কত হবে, কর্ণ হবে কত √2a, আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণ কি √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এখন দেখো এই যে এই বিন্দুতে আমাদের কি হবে বলতো, এই বিন্দুতে আমাদের যেটা হবে এই চার্জের জন্য এখানে তুমি এই চার্জের জন্য এখানে একটা বল পাবা, যে বলটা কি বলতো আমাদের এই বরাবর যাবে, ঠিক আছে, কারণ দুটি আমাদের সবগুলো তো ধনাত্মক বল পরস্পরকে বিকর্ষণ করে, মানে কি তার যে দুইটা চার্জ থাকে তার রেখা বরাবর বাইরের দিকে যায়, আর এইটার জন্য এখানে যে বল পাবা সেটা কি বলতো এদিকে যাবে, ঠিক আছে, খেয়াল করে দেখো সেটা যাবে কি এইদিকে, আর এটার জন্য এখানে যেটা পাবা সেটা কত হবে এইদিকে যাবে, তাই তো। তো এই বরাবর আমি যদি ধরি F1, এটা যদি ধরো F2, এটা কত আমাদের F3, ঠিক আছে, এটা F3। তাহলে আমাদের যে শর্তটা বলছে ভাইয়া, শর্তটা বলছে কি এখানে যে লব্ধি বল তুমি যেটা পাচ্ছ সেই বলটা আমাদের কত বলতো শূন্য হবে। তো লব্ধি বল আলটিমেটলি আমাদের কত বলতো, এখানে যেহেতু আমাদের তিনটা বল কাজ করতেছে তার মানে কি সামেশন অফ F ইজ ইকুয়াল টু কত বলতো 0, সামেশন অফ F ইজ ইকুয়াল টু কত 0, সামেশন অফ F ভেক্টর ইজ ইকুয়াল টু, যেহেতু ডিরেকশন আছে F ভেক্টর দিব, তাহলে এখানে কি হবে কয়টা বল আছে তিনটা বল, তাহলে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর ইজ ইকুয়াল টু কত 0। এখানে চার্জ নিয়ে আরো অনেক কিছু অনেক জিনিস আলোচনা করা যায়, বাট এমসিকিউ এর ক্ষেত্রে তোমার এত ডিটেইলস জানা দরকার নাই, ঠিক আছে, একদম সহজভাবে আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো এখানে কি লেখা যায়, F1 প্লাস F2, এটা ভেক্টর আছে ইজ ইকুয়াল টু কত -F3। এটা দ্বারা বোঝায় যে এই চার্জ আর এই চার্জের জন্য এখানে যে দুইটা বল পাচ্ছ তার লব্ধি কি বলতো F3, লব্ধিটা কি F3, এবং এই লব্ধিটা কি হবে বলতো, এই দুইটা বলের লব্ধিটা কি হবে, এই দুইটা বলের লব্ধিটা F3 এর কি বলতো অপোজিটে যাবে, অর্থাৎ F3 যদি এদিকে আসে লব্ধি যাবে এইদিকে, বুঝতে পারছো, ঠিক আছে, বুঝতে পারছো, এখানে কিন্তু চার্জের ডিরেকশন থাকার কারণে এরকমটা হয়েছে। সো আমাদের F1 আর F2 এর মান যদি আমরা বের করি, যেহেতু F1 আর F2 90 ডিগ্রিতে আছে না, এটার দেখো এখানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এটা কত বলতো, এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হলো আমাদের 90 ডিগ্রি, রাইট, এই কোণটা হলো 90 ডিগ্রি, যদি এই কোণটা 90 ডিগ্রি, সো আমাদের কি হবে বলতো রুট ওভার কত হবে, আমাদের F1 কত, এখানে F1 আর F2 তো আমাদের সেম হবে, F1 কত হবে, আমি যদি F1 টা লিখি, F1 C ইন্টু কত দুইটা চার্জ Q ইন্টু Q বাই কত দূরত্ব মানে কি a স্কয়ার, আবার F1 ইজ ইকুয়াল টু F2, F1 আর F2 সেম, F1 আর F2 কি বলতো, F1 ইজ ইকুয়াল টু কত হবে F2, কারণ এখানেও Q এখানেও Q, তাহলে আমাদের F1 আর F2 কি সেম হবে, আর এই F3 কত হবে বলতো, F3 হবে C ইন্টু তাদের দুইটা চার্জ সেম, তার মানে কি এখানে Q স্কয়ার বাই আমাদের দূরত্ব কত √2a স্কয়ার, এইখানের দূরত্ব সেম এখানকার দূরত্ব সেম, দ্যাটস ওয়াই আমাদের F1 আর F2 সেম হয়ে গেছে। তাহলে এখানে দেখো যে আমাদের কি হবে, 90 ডিগ্রি যদি হয়, তোমরা জানো যে তোমরা পড়ছো না শর্টকাট নিয়ম পড়ছো না, যে P ইজ ইকুয়াল টু কিউ হলে এবং তারা যদি লম্বভাবে ক্রিয়া করে আর ইজ ইকুয়াল টু কত হয় √2 ইন্টু পি না, তার মানে এখানে কি হয় বলতো 90 ডিগ্রি মানে কি এখানে √2 ইন্টু তাদের বল কত বলতো এখানে C ইন্টু কত, C ইন্টু আমাদের কিউ বাই কত a স্কয়ার,
ইজ ইকুয়াল টু কি হবে মাইনাস কত বলতো সি ইন্টু কত কিউ স্কোয়ার বাই কত, এখানে যদি স্কোয়ার করে দিই তাহলে কত 2a স্কোয়ার, এটা আমি পাই। ঠিক আছে, এটা পাই। ওকে, এটা এখানে লিখলাম। এখন দেখো এখানে কি লেখা যায়, এখানে দেখো কাটাকাটি যায়, অনেক কিছু কাটাকাটি যায়। কি কি কাটাকাটি যায় খেয়াল করে দেখো। এই জায়গায় কাটাকাটি যায়, সি কাটা যায়, সি কাটা যায়। এখানে আমাদের কি এ স্কোয়ার কাটা যায়, এ স্কোয়ার কাটা যায়। ওকে, তারপর দেখো এখানে আমাদের কি করতে বলছে, আমাদের করতে বলছে হলো তোমার কিউ, এইটা দ্বারা যদি আমি কাটি এটাকে, তার মানে এখানে আমি একটা কি কিউ পাবো। তাহলে আমাদের বের করতে হবে কি বলতো কিউ বাই কিউ। তাহলে এই কিউটা এই পাশে চলে দিয়ে দেই, তাহলে এখানে কি আসবে এই -2টা এই পাশে চলে আসবে। তার মানে -2 × √2 ইজ ইকুয়াল টু কত হবে, -2 × √2 ইজ ইকুয়াল টু এই যে এখানে একটা কিউ থাকলো বাই কত কিউ। সো আমাকে এটাই মনে হয় বের করতে বলছে, এটাই বের করতে বলছে, এটাই বের করতে বলছে। ঠিক আছে, এটাই আমাকে বের করতে বলছে। তার মানে এর অ্যান্সার দেখো -2 √2 আছে আমাদের এখানে অপশনে নাই। সো এটারে আমাকে ভুল দেওয়া আছে। কি দেওয়া আছে বলতো, উত্তর ভুল দেওয়া আছে, উত্তর ভুল দেওয়া আছে। সো এটার কাছাকাছি আনসার কোনটা বলতো, এটার কাছাকাছি আনসার মনে হয় একটু মিস্টেক হয়ে গেছে। এই যে -2 √2 এখানে যে তোমার বাই না দিলে এটাই আনসার হইতো। সো এটা কাছাকাছি, তোমার ডি দিলে হয়তো বা আনসারটা হতে পারে। বাট এরকম যদি আনসার থাকে যে তোমার ভুল আছে, সেক্ষেত্রে কাছাকাছি যেটা সেটাই আনসার করা ভালো। সো ডি নাম্বার যারা আনসার করছো তাদেরটা হতে পারে, বাট আমি ডিরেক্টলি বলবো না যে ডি নাম্বার দিলেই হবে। আমি মানে এটা আসলে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ফল্ট, উচিত সবাইকে নাম্বার দেওয়া যে যে দাগাক। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে যে এরকম হইতে পারে যে যেহেতু ভুল উত্তর দেওয়া আছে, যারা দাগায় নাই, যারা ফাঁকা রাখছে তাদেরকে নাম্বার দিয়ে দিতে পারে। জানি না কি করবে আসলে। তারপর দেখো কি বলছে, এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, জেড দেওয়া আছে, দ্বারা বর্ণিত বক্রপথে একটি কণা ভ্রমণ করে টি ইজ ইকুয়াল টু সময়ে কণাটি বের করতে। ওকে, তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে এক্স ওয়াই জেড আলাদাভাবে দেওয়া আছে। সো এখানে আমি অবস্থান ভেক্টর যদি বের করি ভাইয়া, আর আর ইজ ইকুয়াল টু কত আমরা জানি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাই তো। সো আমাদের এখানে ভি ইজ ইকুয়াল টু কত বলতো, ডিআর বাই ডিটি না, ভি ইজ ইকুয়াল টু কত ডিআর বাই ডিটি। সো ডিআর বাই ডিটি যদি হয় তাহলে আমাদের এখানে কি হবে, টি এর সাপেক্ষে যেহেতু টি মান দেওয়া আছে, ভি ইজ ইকুয়াল টু ডিআর বাই কত ডিটি। সো আমাদের এখানে কি হবে বলতো, আমরা যদি লিখি ডি বাই ডিটি, আমাদের কি প্রথমটা হবে ডি বাই ডিটি কত এক্স, তাহলে একবারে করে দেই টি প্লাস কত ডি বাই ডিটি, মানে তোমার এই যে ডি বাই ডিটি দ্বারা এক্স কে করতে হবে, ওয়াই কে করতে হবে। আচ্ছা, এখানে তো আই ক্যাপ লিখতে হবে, আই ক্যাপ প্লাস তারপর জেড কে করতে হবে ডি বাই ডিটি কি বলতো আমাদের ওয়াই, ওয়াই কত 2 cos 3t, আমাদের এটা কি জে ক্যাপ। তারপর কি বলতো ডি বাই ডিটি জেড কি বলতো 2 sin 2t, এটা আমাদের কি কে ক্যাপ। ওকে, সো একটু খেয়াল করে দেখো, আমি যদি অন্তরীকরণ করে দেই এখানে কত হবে বলতো, এই টু সামনে চলে আসবে -2 ই টু দি পাওয়ার কত -2t আই ক্যাপ। ঠিক আছে, তারপর কি এখানে আসবে কি cos আছে মানে কি এখানে মাইনাস চলে আসবে, -3 বাইরে আসলে কত হবে 3 দোকানে কত 6 -6 cos এর জায়গায় কি লিখবা sin, এখানে কি হবে বলতো 3t জে ক্যাপ। তারপর প্লাস এই 2 বাইরে চলে আসবে কত 4, এই 2 তো আছে 4 2 দোকানে 4 cos কত বলতো 2t আমাদের কে ক্যাপ। ঠিক আছে, তো এই হলো অবস্থা। তো এই যদি অবস্থা হয় তাহলে এটা ছিল আমাদের কি বলতো, এটা ছিল আমাদের কোশ্চেন। এখন আমাদের টি ইজ ইকুয়াল টু যদি আমি 0 বসাই, টি ইজ ইকুয়াল টু কত, এটা হলো আমাদের কি পাইছি বলতো ভি ইজ ইকুয়াল টু আমি এটা পাইলাম। তাহলে টি ইজ ইকুয়াল টু কত, সুতরাং টি ইজ ইকুয়াল টু 0 হলে, টি ইজ ইকুয়াল টু যদি আমি 0 বসাই তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু কি পাই বলতো -2 ই টু দি পাওয়ার কত 0 না, তার মানে কত 1, তার মানে -2 আই ক্যাপ। এখানে দেখো সাইন কত আছে বলতো 0 আছে না, সাইন টি ইনটু কত মানে 0 × 3 মানে কত সাইন 0, এই সাইন 0 মান কত বলতো 1, সরি সাইন 0 মান 0, তাহলে এখানে কি আসবে বলতো 0 0 জে ক্যাপ প্লাস কি বলতো 4 cos এর ক্ষেত্রে cos 0 মান কত 1, তাহলে মানে কি টোটালটা 1 হয়ে গেল 4 কে ক্যাপ। তার মানে এখানে আমরা কি লিখতে পারবো, সুতরাং ভি ইজ ইকুয়াল টু কত, ভি ভেক্টর ইজ ইকুয়াল টু আর কি যেহেতু আমরা ভেক্টর রূপে পাচ্ছি এখানে, কিন্তু যেহেতু আর ভেক্টর তার ভেক্টর রূপে পাবো -2 আই ক্যাপ -2 আই ক্যাপ -2 আই ক্যাপ প্লাস 4 কে কে ক্যাপ। তো এটা আমাদের অ্যান্সার, এই যে -2 আই ক্যাপ প্লাস 4 কে কে ক্যাপ, এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের কি, এটা আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার কি, এটা এটা আমাদের অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলছে, n = 2 n = 1 ধাপান্তরের জন্য নিচের কোন ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন উৎপন্ন করে। ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন, ঠিক আছে, এখানে বোঝার চেষ্টা করো কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য কম হবে কখন, যখন
আমাদের কি বলতো দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসবে। n = 2 থেকে আমাদের ইতে আসবে। বোঝার চেষ্টা করো, n = 2 থেকে যদি তখন প্রথমে আসে, তাহলে ধরো এটা আমাদের যদি পরমাণু হয়, এটা ধরো আমাদের নিউক্লিয়াস, এটা হলো আমাদের n = কত 1 আর n = কত 2। সো এখান থেকে যখন সে এখানে আসবে, এটা কি আমাদের বলতো এখানে আমাদের কি হবে, এখান থেকে এখানে আসা মানে এখানে কি হবে বলতো, এখানে আমাদের ফোটন নিঃসৃত হবে না, ফোটন। তো এটার ক্ষেত্রে দেখো আলটিমেটলি এখানে শক্তি যেটা সেটা কত E2, এটা শক্তি কত E1। তাহলে ভাইয়া ডেল E = কত E2 - E1। তাহলে আমাদের এখানে দেখো যে এই জায়গাটা আমাদের বলছে কি কোন দৈর্ঘ্যের ফোটন উৎপন্ন, ক্ষুদ্রতম দৈর্ঘ্যের ফোটন, কি বলতো ক্ষুদ্রতম দৈর্ঘ্যের ফোটন। সো আমাদের একটু খেয়াল করে দেখো, এর সাথে ডেল E = আমরা কি লিখতে পারি তাহলে, ডেল E প্রপোর্শনাল টু কত আমাদের মানে শক্তির যে পরিবর্তন যেটা, ঠিক আছে। তার মানে এখানে কি হবে বলতো, শক্তির পরিবর্তন যেটা হবে সেটা আমাদের এর সাথে আমাদের কি সম্পর্ক, এর সাথে সম্পর্ক হলো আমাদের তরঙ্গদৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এর সাথে তরঙ্গদৈর্ঘ্যের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক না, কারণ আমরা জানি কি E = কত hc/λ, তাই তো। এর সাথে তরঙ্গদৈর্ঘ্য ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার এর ক্ষেত্রে আমরা কি জানি, E = আমরা জানি -m e⁴ -m z² e⁴ by 8 h²ε0² n²। সো এখানে এর সাথে z এর কি সম্পর্ক, এর সাথে z এর সম্পর্ক হলো বর্গের সমানুপাতিক। তাহলে আমরা এখানে একসাথে কি লিখতে পারি বলতো, এর সাথে z এর সম্পর্ক বর্গের সমানুপাতিক আর দৈর্ঘ্যের সাথে কি বলতো আমাদের ব্যস্তানুপাতিক। তো যার আমাদের কি বলতো ভর বেশি, যার কি বলতো ভর বেশি, যার ভর বেশি তার কি তরঙ্গদৈর্ঘ্য কি বলতো কম, যার ভর বেশি তার কি তরঙ্গদৈর্ঘ্য কম, যার ভর বেশি তার কি তরঙ্গদৈর্ঘ্য কম। তার ভর বেশি কার, হাইড্রোজেনের বা ডিউটেরিয়ামের, হিলিয়ামের নাকি লিথিয়ামের, তোমরাই বলো এখানে, বলো ভর বেশি কার, ভর অবশ্যই বেশি লিথিয়ামের। সো অ্যান্সার কি লিথিয়াম, এর চেয়ে সহজভাবে হইতে পারে না। ওকে, তারপরে দেখো কি বলছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে m ভরের একটি বস্তু উলম্ব বরাবর উপরের দিকে নিক্ষেপ করা হলো যদি বস্তুটি সর্বোচ্চ rm উচ্চতায় ওঠে। কত বলতো, rm উচ্চতায় ওঠে, ঠিক আছে। অর্থাৎ এখানে এই না দিয়ে rm বলছে, তবে এর আদিবেগ এটা হলো আমাদের কি বলতো vi, ঠিক আছে। কি বলতো এখানে দেওয়া আছে কি আমাদের vi দেওয়া আছে, vi কোশ্চেনে vi ছিল। ওকে, vi, তাহলে vi কত, পৃথিবীর ব্যাসার্ধ এবং ভর যথাক্রমে, এখানেও আমাদের কি ছিল একটু টাইপিং মিস্টেক, re এবং me, re আর কি বলতো me, re আর me, ঠিক আছে। তাহলে আমরা দেখো কিভাবে করব, এটা হলো আমাদের re, এটা কি me। ওকে, একটু খেয়াল করে দেখো, আমরা যদি দেখি যে পৃথিবীর ক্ষেত্রে দেখো, এটা যদি আমাদের পৃথিবী হয়, এটা যদি আমাদের পৃথিবী হয়, তাহলে এখান থেকে এটা সেন্টার থেকে এটার দূরত্ব কত, এটার দূরত্ব হলো আমাদের r। এখান থেকে যদি আমি আরো উপরে যাই কত h, অর্থাৎ এইটা এই যে এখানে গেলে তাহলে আমাদের এখানে টোটাল দূরত্ব কত বলতো r + h না, r + h। তো এই অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ বের করছিলাম না, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ w = কত বলতো, w = কি, w মনে আছে, w আমাদের কি পাইছিলাম gmm ইনটু আমাদের কত বলতো 1 কি হবে বলতো 1/r মাইনাস কত 1/r + h, এটা ছিল কি আমাদের সূত্র, ঠিক আছে। তো এইখান থেকে আমরা সংক্ষেপে লিখছিলাম w কত পাইছিলাম gmm h বাই কত r ইনটু r + h, এটা আমাদের সূত্র ছিল, কিন্তু এটার আগের লাইন ছিল এটা, তারপরে আমরা এটা পাইছিলাম, ঠিক আছে। তো খেয়াল করে দেখো যে এইটা হলো আমাদের কি w, যে কৃত কাজ, এই কৃত কাজটা তুমি পাইছো কি এইখান থেকে যখন তুমি এখানে গেছো। তো এই কৃত কাজ পাওয়ার জন্য তোমার কি দরকার হয়েছে বলতো, বেগ লাগছে না, একটা বেগ। তুমি এখান থেকে ধর একটা এমনি জানি একটা বেগ ছিল, তার মানে এখানে কাজ যদি আমি বাদ যদি শক্তিতে নেই, তার মানে আমি কি লিখবো বলতো ½ mv²। সো এখন দেখো এই যে এই জায়গাটায় আমাদের কি হয়েছে বলতো, এই অঙ্কের জন্য এইচ এর জায়গা কি লিখছে বলতো, এইচ এর জায়গা লিখছে হলো আমাদের rm, এইচ এর জায়গা কি লিখছে rm, ঠিক আছে। আর r এর জায়গা লিখছে re আর m এর জায়গা লিখছে me, দ্যাটস ইট, আর কিছুই না। সো ভাই আমরা যদি এই অঙ্কে লিখি w কত হবে বলতো, w মানে কি এখানে ½ mv², w কত ½ m, বেগ দেওয়া আছে কত vi², তাহলে আমাদের vi², ঠিক আছে, কত হবে gmm, এই অঙ্কের যদি আমি মানটা বসাই দিই তাহলে কত হবে 1/re মাইনাস 1 কত r, আমরা আগে শিখছিলাম h উচ্চতায় নিয়ে, এখন এই অঙ্কে আমাকে জাস্ট একটু চেঞ্জ করে বলছে কি rm। সো আমাদের কত হবে r + h এর জায়গা হবে কি rm, ঠিক আছে। অভিকর্ষের বলের বিরুদ্ধে কৃত কাজ তোমাদের অনেকবার শিখাইছি। সো ভাই এখানে দেখো am আর am কি কাটা গেল, am আর am কাটা গেল। এখন আমাকে বের করতে হবে কি বলতো, এখন বের করতে হবে vi, তাহলে vi কত হবে, সুন্দর করে এই পাশে অবশ্যই যেহেতু স্কয়ার আছে তার মানে এই পাশে রুট দিতে হবে, এই 2 এসে এখানে গুণ হয়ে যাবে 2gm
ইন্টু কত আমাদের 1 বাই কত আর ই মাইনাস কত 1 বাই আর প্লাস আর এম। ওকে, সো আমাদের এটা একটু খেয়াল করে দেখো কোনটা মিলে, এটা মিলে গেছে কোনটা। আচ্ছা এখানে এ এই যে আমরা যে এম লিখছি সেটা হল এমই, যেহেতু এমই আছে এমই দাও, কোনো সমস্যা নাই। এম যে কথা এমই একই কথা এখানে। সো আমাদের দেখো এ নাম্বারই মিলে গেছে, এ নাম্বারই মিলে গেছে, একদম সুন্দর করে এ নাম্বার আমাদের মিলে গেছে। ঠিক আছে, এ নাম্বার মিলে গেছে, তাহলে আনসার কি বলতো আমাদের এ। একদম সহজ অঙ্ক। তো দেখো আমাদের আজকে লাস্ট অঙ্ক, একদম সহজ একটা অঙ্ক। কি বলছে যে 1.1 মিটার দৈর্ঘ্য এবং 2.0 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি আনুভূমিক রডের এক প্রান্ত একটি দেয়ালের সাথে সুদৃঢ়ভাবে আটকানো আছে। রডটির অপর প্রান্তে 31.4 কেজি ভর ঝুলানোতে এর কৌণিক বিকৃতি হয়। কৌণিক বিকৃতি দেওয়া আছে, কি দেওয়া আছে? কৌণিক বিকৃতি, রেডিয়ানেও দেওয়া আছে, একদম সহজ আছে, ডিগ্রি সেলসিয়াস নাই, ডিগ্রিতে নাই, তোমাকে রেডিয়ানে দেওয়া আছে। তো রডটির উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক কত? ওকে, উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক বের করার জন্য আগে এটার জন্য আমার এই অবস্থার জন্য আগে কি বের করতে হবে বলতো? পীড়ন লাগবে, পীড়ন দরকার। তাহলে আমাদের দৃঢ়তার গুণাঙ্ক ইটা ইজ ইকুয়াল টু কত আমরা জানি? পীড়ন বাই কি বলতো? তাহলে আমরা কি লিখবো? দৃঢ়তার বিকৃতি। ওই 3 নাম্বার যে বিকৃতি পড়ছো না, সেটা দৃঢ়তার বিকৃতি, দৃঢ়তার বিকৃতি। ওকে, দৃঢ়তার বিকৃতি আমাদের কি ছিল বলতো? দৈর্ঘ্য বিকৃতি ছিল, আয়তন বিকৃতি ছিল, তারপরে কিন্তন বিকৃতি, দৃঢ়তার বিকৃতি। ঠিক আছে, এগুলা ছিল। সো এখন আমার পীড়ন ইজ ইকুয়াল টু কত হবে বলতো? পীড়ন, তাহলে ইটা ইজ ইকুয়াল টু পীড়ন মানে কি আমাদের বল বাই ক্ষেত্রফল, এফ বাই এ, এফ বাই এ, এফ তো দেওয়া নাই, তার মানে আমাদের কি হবে বলতো? পীড়ন মানে কি এখানে হবে এমজি বাই এ, এমজি বাই এ, এও কিন্তু আমাকে দেওয়া নাই, তাহলে আমি কি লিখবো? আচ্ছা এখানে লিখি এফ বাই এ বাই কত আমাদের দৃঢ়তার বিকৃতি কত হবে? দৃঢ়তার বিকৃতি আমাদের দেওয়া আছে, কৌণিক বিকৃতি কত? 0.01। আচ্ছা তার মানে এটাই 0.01। তাহলে ভাই এখানে কত হবে বলতো? এমজি বাই কত পাই আর স্কোয়ার বাই কত? 0.01। ওকে, সো এখন মানটা যদি আমি বসায় দিই এখানে, ইটা ইজ ইকুয়াল টু এম এর মান কত আমাদের? এম এর মান কত? এম এর মান দেওয়া আছে আমাদের 31.4 ইন্টু জির মান কত? জির মান হলো এখানে 10। ওকে, পাই কত? 3.14 ইন্টু আমাদের আর স্কোয়ার, এখানে কি আর ব্যাস দেওয়া আছে, তাহলে আর কত হবে বলতো? এটার অর্ধেক, তাহলে আর যদি অর্ধেক হয় 2 সেন্টিমিটারের অর্ধেক। ঠিক আছে, তাহলে আর ইজ ইকুয়াল টু আমি এখানে বের করে নেই, আর ইজ ইকুয়াল টু কত? 2 সেন্টিমিটার বাই কত? 2 ইজ ইকুয়াল টু কত? 1 সেন্টিমিটার মানে কি বলতো? 10 কত? -2, তাই না? তাহলে কত হবে? -2 স্কোয়ার, তাহলে কত হবে? 10 কত? -4। ঠিক আছে, আর যেটা হবে স্কোয়ার আছে মানে -4 না, স্কোয়ার করতে হবে। ওকে, এখন একটু খেয়াল করে দেখো, এটা যা যদি আমি এটাকে কাটি, বাই নিচে কত আছে? নিচে কিন্তু 0.01 আছে, 0.01। এখন যদি আমি একটু কাটাকাটি করি সুন্দর করে, দেখো অঙ্ক কিন্তু আমাদের মিলে যাবে। এটা যদি আমি এটা কাটি তাহলে কত হবে বলতো? 10 হবে, তাহলে 10 × 10 কত? 100, মানে 10 স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার, এটা যদি উপরে যায় তাহলে 10 কত? +4, তাহলে আমি উপরে পাবো কি বলতো? 10 কত? 6 বাই নিচে কত? 0.01। তাহলে এটা কত? 1 বাই কত? 100, এই 100 আবার উপরে গেলে তাহলে আমি কত পাবো? 10 কত? 8। ঠিক আছে, 8 আমাদের এই গুণাঙ্কের একক কি বলতো? নিউটন পার মিটার স্কোয়ার, যেহেতু প্যাসকেল আছে তাহলে আমি প্যাসকেল লিখলাম। ওকে, এখন দেখো আমাদের 10.8 প্যাসকেল কি আছে এখানে? নাই। মেগা তো হবে না, গিগা হইতে পারে, হ্যাঁ গিগা। কারণ কি দেখো 10.8 প্যাসকেলকে আমি যদি গিগাতে নিতে হয় তাহলে 10 কত? -9 দ্বারা ভাগ করতে হবে, 10.9 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত? এটা হলো আমাদের কি? গিগা প্যাসকেল। সো আমাদের কত? 0.01 জিপিএ। সো অ্যান্সার কোনটা? 0.01 গিগা প্যাসকেল। ওকে, 0.1 সরি 0.01 কেন হবে? এটা মিস্টেক হয়ে গেছে, 0.1 প্যাসকেল, তাই না? 0. কারণ 1/10 মানে কি? 0.1 প্যাসকেল, গিগা প্যাসকেল। তাহলে অ্যান্সার কি? ডি। ঠিক আছে, সো আশা করি তোমরা সবাই ভালো পরীক্ষা দিয়েছো। খুব যে মানে কঠিন আসছে, একটু কনসেপ্ট বেস আসছে, এর মানে এই না যে পারার মতো কোশ্চেন আসে নাই। যারা তোমার ফিজিক্সটা ভালোভাবে পড়ছো তারা অবশ্যই ভালো করতে পারবা। তো নেক্সট যারা আছো, নেক্সট যে ব্যাচ আছো, তোমাদের জন্য কিন্তু এটা একটা সংকেত দেওয়া যে এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ওই আগের মতো যে তোমার হুবহু বিগত বছর থেকে তুলে দেবে এরকম না। অবশ্যই তোমাকে বেসিক ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যদি কনসেপ্ট এবং বেসিক ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই তুমি যে কোনো কোশ্চেন সলভ করতে পারবা। সো সবার জন্য শুভকামনা থাকলো, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।